হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টসদের জন্য মেজর হিস্ট্রি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। এতদিন আমি একটু ফিফথ সেমিস্টারকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি। তো এখন আবার তোমাদের ভিডিও কন্টিনিউ হবে, তোমরা চ্যানেলটাকে ফলো করো। চলো দেখে নাও, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় পুরাতাত্ত্বিক নিদর্শন হিসাবে লেখমালার গুরুত্ব আলোচনা করো। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমি যেভাবে ব্র্যাকেট করে দিয়েছি এবং তোমাদের পয়েন্ট করে দিয়েছি, তোমরাও সেভাবেই লিখে নিতে পারো অথবা এখান থেকে করে নিতে পারো। দেখে নাও কেমন দিয়েছি। যেমন এখানে দেখো 1 নাম্বার দিয়েছি, মানে এখান থেকে এতটা, অর্থাৎ হচ্ছে তোমাদের এটা ফার্স্ট প্যারার মধ্যে লিখতে হবে। প্রাচীন ভারতীয় শাসকরা নিজেদের কীর্তিকলাপ পাহাড় বা গুহার দেওয়ালে বিশেষভাবে নির্মিত স্তম্ভ গাত্রে অথবা তাম্রপত্রে খোদাই করতেন। খোদাই করা এই সমস্ত বিষয়কে সম্মিলিতভাবে লেখ বা লেখমালা বলা হয়। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লেখমালার গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। এ অবধি বলবে, বলে এদিকে চলে আসবে। দেখো এই পয়েন্টটা দেবে, রাজনৈতিক ও প্রশাসনিক ইতিহাসের তথ্য। দুই নাম্বার পয়েন্ট, লেখমালার প্রাপ্তিস্থানের উপর ভিত্তি করে সম্রাট ও সাম্রাজ্যের অথবা রাজা ও তার রাজ্যের ভৌগোলিক সীমানা ও ব্যাপ্তি সম্পর্কে ধারণা পাওয়া যায়। যেমন অশোকের অনুশাসনের প্রাপ্তিস্থানের উপর ভিত্তি করে তার সাম্রাজ্যের প্রসারের কথা জানা যায়। তারপরে দেখো এখানে চলে আসবে, সাম্রাজ্যের সীমা ছাড়াও লেখ থেকে রাজার সামরিক সাফল্য, এলাহাবাদ প্রশস্তি, আইহোল প্রশস্তি, খালিমপুর তাম্রশাসন ইত্যাদি, বংশ পরিচয় ও পূর্বপুরুষদের কৃতিত্ব, এগুলো ব্যাকেটেরগুলো না বললেও হবে, অন্যান্য গুণাবলী, কেন্দ্রীয় প্রশাসনিক পদাধিকারী কর্মপদ্ধতি, নির্দেশনামা, প্রাদেশিক শাসন ইত্যাদি, স্থানীয় স্বায়ত্তশাসন ইত্যাদি নানা বিষয়ে অসংখ্য তথ্য পাওয়া যায়। এরপরে দেখো 3 নাম্বার পয়েন্ট, এখানে ইতিহাস রচনার তথ্য। লেখমালা থেকে বিশেষত আদি মধ্যযুগীয় তাম্রশাসনগুলি থেকে সেই সময়কালের ভূমি ব্যবস্থা, রাজস্ব সংগ্রহের পদ্ধতি, প্রশাসনিক ব্যবস্থায় আঞ্চলিক শাসকদের ভূমিকা, কৃষিজীবী ও বণিক ও কারিগরদের পেশা ও জীবন ও পেশাদারী সংগঠন সম্পর্কিত নানা দিকে প্রতিভাত হয়। এরপরে দেখো 4 নাম্বার পয়েন্ট, এখান থেকে বলবে লেখমালার ব্যবহৃত ধাতু, ভাষা এবং লিপি। লেখমালার জন্য ব্যবহৃত হতো বিভিন্ন ধাতু, যেমন সোনা, রূপা, তামা, লোহা, ব্রোঞ্জ এবং প্রস্তরখণ্ড, এমনকি কখনো কখনো মাটির ফলক। ভাষা হিসাবে সংস্কৃত, প্রাকৃত এবং লিপি হিসাবে বেশিরভাগ ক্ষেত্রে ব্রাহ্মী এবং কখনো কখনো স্থানীয় জনগণের বোঝার সুবিধার্থে খোরসটি ব্যবহৃত হতো। ফলে লেখমালার ব্যবহৃত ধাতু, ভাষা এবং লিপি বোঝার ক্ষেত্রে লেখমালার গুরুত্ব অপরিসীম। এরপরে দেখো 5 নাম্বার পয়েন্ট বলবে, লেখমালাগুলি ছিল 2 ধরনের, দান বিষয়ক এবং প্রশস্তি বিষয়ক। দান বিষয়ক লেখমালা যেমন হচ্ছে অশোকের লিপি, শিলালিপি থেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ এবং ধর্ম বিজয়, প্রজাদের মঙ্গলের জন্য গৃহীত ব্যবস্থা প্রভৃতি জানা যায়। প্রশস্তি বিষয়ক লেখগুলির মধ্যে হরিসেনের এলাহাবাদ প্রশস্তি, গৌতমীপুত্রের সাতকর্ণী, নাসিক প্রশস্তি, রুদ্রদামনের শিলালিপি, চালুক্য রাজের দ্বিতীয় পুলকেশী, আইহোল প্রশস্তি, উমাপতি ধরের দেওপাড়া প্রশস্তি উল্লেখযোগ্য। এখান থেকে কিন্তু অনেক শর্ট কোয়েশ্চেন আসবে, কার কোনটা লেখা। যেমন হরিসেনের হচ্ছে এলাহাবাদ প্রশস্তি, এই ধরনের, গৌতমীপুত্র সাতকর্ণীর হচ্ছে নাসিক প্রশস্তি, এগুলো মনে রাখবে। এরপরে দেখো এখানে চলে আসবে লাস্ট যেটা, সুতরাং প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লেখমালার গুরুত্ব অনস্বীকার্য। এটুকু বলে তোমরা শেষ করবে। এত বড় প্রশ্ন, সেটাকে ছোট করে দিলাম এবং সুন্দর করে তোমাদের প্যারায় বলে দিলাম, এইভাবে লিখলেই তোমাদের হয়ে যাবে। তাহলে এই হচ্ছে প্রশ্নটা, আর একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ওপরে 1, 2 করে লেখা আছে, তোমরা প্যারাগুলো বুঝতে পারবে। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।